নন স্মোকারদের মধ্যে নাকি লাং ক্যান্সার হওয়ার চান্সেস বেশি। খুবই সত্যি। হ্যাঁ হ্যাঁ স্যার, অনেকে বলে বায়োপসি করলে নাকি ক্যান্সার ছড়িয়ে যায়। বায়োপসি ছাড়া কাউকে আমি কিমোথেরাপি দিলাম, সেখানে কিন্তু মানে আমার জেল হতে পারে। একটা লোক ধরুন সে প্রতিদিন পায়খানা করতে যাচ্ছে, দেখছে সে তার কালো পায়খানা হচ্ছে প্রতিদিন, তার কি ডাক্তার দেখানো উচিত? এটা একটা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক ক্যান্সারের লক্ষণ হতে পারে। আমরা ডেইলি লাইফে আর কি কি খাই যেটা আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটা বাড়িয়ে দেয়? মানে ধরুন ফ্রেঞ্চ ফ্রাইজ বা এই যে বার্গার বা এই যে কাবাব বা প্রত্যেক দিন কেউ একটা মাটন খেয়ে যাচ্ছে। মানুষের দেহে কি কি ক্যান্সার দেখা যায়? মহিলাদের জন্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মানে স্তনের ক্যান্সার, আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে লাং ক্যান্সার। ক্যান্সারের কিছু মিথ নিয়ে কথা বলি। ক্যান্সার ছোঁয়াচে। মিথ নাম্বার 2, চিনি খেলে ক্যান্সার হয়। আজিনামোটো। হ্যাঁ, আজিনামোটো, তারপরে যে বরফির মধ্যে যে রাংটা যে থাকে সেগুলো খেলেও নাকি ক্যান্সার হয়। আর একটা হচ্ছে টার্গেটেড থেরাপি। এটা কি টার্গেট করে করে মারেন, তাই তো? খেতে পারে। নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আর চলে এসেছি ইনজেকশনের একটা নতুন পর্ব নিয়ে। কিন্তু এই পর্বটা আমার জন্য খুব একটা প্রিয় হতে চলেনি। তার কারণ হচ্ছে আমি যখন পড়াশুনো করা শুরু করি তখন আমার সবচেয়ে অপ্রিয় সাবজেক্টটা, যেই সাবজেক্টে আমি শূন্যও পেয়েছি, অর্থাৎ এই বীজগণিত, পাটিগণিত, এই যে অঙ্ক, এই অঙ্ক বিষয়টাতে আমি বহুত খারাপ ছিলাম। এবং আজকে আমাকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি অনেক চাইল্ডহুড ট্রমা ফিরে পাবো। কী হলো? অঙ্ক মানে কোন অঙ্ক? ম্যাথামেটিক্স। তুমি বলে তো অঙ্ক জায়গা পায় না। অঙ্কোলজিস্ট। এইখানে আমরা মেডিকেল অঙ্কোলজিস্ট এনেছি বলে অঙ্ক করবে, বীজগণিত পাটিগণিত। এটার মানে আরে আমরা যাই ডাক্তারবাবুর সঙ্গেই যাই। ও আচ্ছা। আমাদের সাথে আছেন ডক্টর সন্দীপ গাঙ্গুলি, যিনি একজন মেডিকেল অঙ্কোলজিস্ট। নমস্কার। নমস্কার। ওয়েলকাম টু আওয়ার শো। অঙ্ক বীজগণিত পাটিগণিত। ও আচ্ছা স্যার, প্রথম কথা বলছি, তো আমি বীজগণিতে খুব খারাপ ছিলাম। হ্যাঁ, তো আমি যে কেসি না, কেমন লাগতো আপনার? ভালো লাগতো না, ওই জন্যই তো অঙ্ক নিয়ে কিছু করলাম না, ডাক্তারি নিয়ে পড়লাম। মানে অঙ্ক নিয়েই এলেন। এই অঙ্কটার মানে কি একটু যদি সবাইকে বলে দেন? এই অঙ্ক মানে হচ্ছে ক্যান্সারের স্পেশালিস্ট। ও, ক্যান্সারের আরেকটা ওয়ার্ড হচ্ছে অঙ্কোলজি, তো সেটাকে এখন শর্ট ফর্মে হয়েছে অঙ্ক। আর যে ক্যান্সারের যে চিকিৎসক তাকে বলা হয় অঙ্কোলজিস্ট। তাহলে বোঝা গেল, এটা আপনাদের জন্য সহজে, আমরা আমার মতো যারা ভুলভাল ভাবতেন তাদের জন্য বলে দিই, ক্যান্সারের যিনি চিকিৎসক তাকে বলা হয় অঙ্কোলজিস্ট। অঙ্ক মিলে গেছে 4-এ 4। আচ্ছা, এইবার স্যার, ক্যান্সার মানে আমাদের ধারণা হচ্ছে ধূম্রপান করলে হয় এমন একটা রোগ, এবং এমন একটা রোগ যেটা খুব ভয়ঙ্কর এবং হলেই মানুষ মারা যায়। এইটুকুই বেসিক ধারণা মানুষের মধ্যে রয়েছে। তো আপনি যদি সহজে একটু আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেন, ক্যান্সার রোগটি কী? ক্যান্সার রোগটি হচ্ছে আমাদের বডিতে যে সেলস থাকে, সেই সেলসগুলো একটা নর্মাল মানুষের একটা রেগুলারই একটা গ্রো করে, আবার একটা সময় নিজেই ধ্বংস হয়ে যায়। এই যে রেগুলেটরি মেকানিজম যখন একটা অ্যাবনর্মাল যখন হয়ে যায়, মানে যেমনি এটা পাইপ যেমনি এটা লিক করেই যাচ্ছে, মানে কলের নল যেমনি তারটা যদি কেটে যায়, জল যেমনি বেরোতেই যেমনি থাকে, তো সেখানে যদি দেখা যায় যে সেলসগুলো অ্যাবনর্মালি গ্রো করতেই থাকছে এবং ডিস্ট্রয় হচ্ছে না, তো সেখান থেকে একটা টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই টিউমারটা যখন অন্যান্য জায়গায়, মানে নিজের বাউন্ডারি ছেড়ে অন্য জায়গায় যখন যায়, তখন তাকে বলা হয় ক্যান্সার। তো এটাই হচ্ছে ক্যান্সার। আগেকার দিনে ছিল যে ধূম্রপান হলেই ক্যান্সার হবে, কিন্তু এখন অনেক কারণেই ক্যান্সার হতে পারে। যারা ধূম্রপান করে না তাদেরও ক্যান্সার হতে, ধূপকাঠি, ধুনোর ধোয়া থেকে, যে কোনো জায়গা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে যে এনভায়রনমেন্টাল টবাকো স্মোক, মানে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে মোস্ট কমন কজ অফ ক্যান্সার অ্যাডাল্টদের মধ্যে। কিন্তু এবার ছোটো বাচ্চাদেরও ক্যান্সার হতে পারে। তো যে কোনো মানুষেরই যখন এই সেলসের যে গ্রোথটা একটা অ্যাবনর্মালিভাবে হতে থাকে, তখনই এটা ক্যান্সারে পরিণত হয়। মোস্ট কমনলি মানুষের দেহে কি কি ক্যান্সার দেখা যায়? সারা বিশ্বে আপনি যদি দেখেন তো মোস্ট কমন কজ অফ ক্যান্সার অ্যামং মহিলাদের জন্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মানে স্তনের ক্যান্সার, আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে লাং ক্যান্সার। কিন্তু আমাদের ভারতে সেটা একটু পরিবর্তন আছে। পুরুষদের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে লিপ বা ওরাল ক্যাভিটি, মুখের ক্যান্সার, কারণ যেহেতু বেশিরভাগ মানুষ তামাক খাচ্ছে। তারপরে হচ্ছে লাং ক্যান্সার। আর মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এখনও নাম্বার 1, আর পরে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুতে ক্যান্সার। তো ওরাল ক্যান্সার ডিটেক্ট করেন আপনারা কি করে? ওরাল ক্যান্সার তো প্রথম দিনে তো সে ক্যান্সার হয়ে আসে না,
সে আসে হয়তো একটা সাদা একটা প্যাচ, বা একটা আলসার, বা মুখে একটা ঘা হয়েছে, বা একটা লাল একটা প্যাচ। তো অনেক সময় কী করে, এরা ভাবে যে ভিটামিন খেলে কমে যাবে, মানে বলা হয় ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে, এটা বিকোসুল ট্যাবলেট খেয়ে নিই। কিন্তু সেই ঘাটা যখন কমছে না, বা হোয়াইট প্যাচটা যখন কমছে না, বা যখন ঘাটা যখন বাড়ছে, তখন তারা ডাক্তারের কাছে আসে। তারা যখন বায়োপসি যখন করে, সেই বায়োপসি করে আমরা ক্যান্সারটাকে ডায়াগনোসিস করি। আমাদের ব্যথা না হলে শরীর যতক্ষণ না কষ্ট দেবে এবং কষ্টটা যতক্ষণ একদম সহ্যের বাইরে চলে যাবে, আমরা কোনো চেক আপে যেতে পছন্দ করি না। খুব জোর হলে বললাম যে একটা ওষুধের দোকানে গিয়ে একটা পেন কিলার দিন, খেয়ে নিই, ব্যথাটা কমে যাক, তাহলে হয়ে যাবে। তো কি কি সিমটমস দেখে আমাকে বুঝতে হবে এটা কিন্তু একটু গন্ডগোলে রাখছে একটা চেক আপের প্রয়োজন, অর্থাৎ ক্যান্সারের সিমটমস। এটা ডিপেন্ড হচ্ছে থেকে ক্যান্সারটা এসছে। কিছু উপসর্গ হয় যেগুলো একটা অর্গ্যান স্পেসিফিক, মানে যেখান থেকে ক্যান্সারটা উৎস হয়েছে। আর কিছু সিমটমস হয় যেগুলো জেনারেলাইজ সিমটমস হয়। জেনারেলাইজ সিমটমস হচ্ছে, ধরুন কেউ ডায়েটিং করছে না কিন্তু তার ওজনটা কমে যাচ্ছে, বা খিদে রুচি কমে গেল, এগুলো হচ্ছে জেনারেলাইজ সিমটমস। এবার যদি আপনি ক্যান্সার স্পেসিফিক, মানে অর্গ্যান স্পেসিফিক যদি ক্যান্সার যদি আসেন, মানে আমি যেমনি বলছি ব্রেস্ট ক্যান্সার, আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে ধরা হয়, কারণ ব্রেস্ট ক্যান্সার প্রথম প্রেজেন্ট করে একটা লাম্প, যে লাম্পটায় কিন্তু কোনো ব্যথা থাকে না। সেভাবে এই লাম্পটা হচ্ছে কোনো ব্যথা নেই, তাই এটা আমার কিছু হয়নি, কিন্তু এই লাম্পটাই কিন্তু সাইলেন্টলি গ্রো করে করে ক্যান্সারে পরিণত হয়। বা ধরুন ফুসফুসে কী হচ্ছে, এটা কাশি হচ্ছে, একটু কফ জমছে, একটু শ্বাসকষ্ট, ভাবছে এই সিগারেট খেয়েছি, তাই এটা সিগারেটের জন্য হচ্ছে। সে ওষুধের দোকানের কাছে গিয়ে বলল যে একটা কাশির সিরাপ দিন, কিন্তু কাশিটা কমছে না, এটা একটা লাং ক্যান্সারের সিমটমস। বা কোলন ক্যান্সারের হচ্ছে, ধরুন পায়খানাটা একদিন কিছু কনস্টিপেশন হচ্ছে, কিছুদিন ডায়রিয়া হচ্ছে, সেও কিন্তু ওষুধের দোকানে গিয়ে বলবে দাদা একটা ল্যাক্সেটিভ দিয়ে দিন। আর সবচেয়ে আনফর্চুনেট হচ্ছে প্যানক্রিয়াস বা গল ব্লাডার ক্যান্সার। সেগুলো কি, মানে এটা ওরকম কোনো উপসর্গ নেই, মানে এটা অ্যাসিডিটি হচ্ছে। আপনি যদি এটা ওষুধের দোকানে যদি দাঁড়িয়ে থাকেন, দেখবেন বেশিরভাগ লোক কিন্তু এসে বলে যে একটা অ্যান্টাসিড দিয়ে দিন, আর ওষুধের দোকানেও কিন্তু নিজেকে ডাক্তার মনে করে একটা অ্যান্টাসিড দিয়ে বলছে এই ওষুধটা কিন্তু ভালো চলছে। আর আমাদের তো বাঙালিদের এটা তো মানে জন্মগত প্রাপ্তি, যে গ্যাস অম্বল, গ্যাস হয়েছে তো, মানে ধরুন আচ্ছা কেউ রিচ খাবার খেয়ে একটা গ্যাস হয়েছে, সেটা মানছে, ঠিক আছে, বদহজম হয়েছে, কিন্তু বাড়ির সাধারণ খাওয়া খেয়ে একটা গ্যাস অম্বল প্রত্যেক দিন হচ্ছে, আইডিয়ালি কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। ক্যান্সার যে হলো, এবার পেশেন্ট আপনার কাছে এলো, তো আপনারা আপনাদের চিকিৎসা পদ্ধতিতে কিভাবে এইটার কি ক্যান্সার হয়েছে এটা কিভাবে বের করেন? দেখুন, যখন সে উপসর্গ নিয়ে এলো, ডিপেন্ডস হচ্ছে কী ধরনের উপসর্গ। মানে কেউ ধরুন ব্রেস্টে একটা লাম্প নিয়ে এলো, বা কেউ হয়তো এক্স রে করেছে কাশির জন্য, সেখানে দেখা গেছে যে লাংসে একটা টিউমার বসে রয়েছে। তো তখন আগে আমরা কী করি, আগে আমরা একটা বায়োপসি করি, কারণ বায়োপসিটা করে আগে প্রুফ করতে হবে যে এটা একটা ক্যান্সার হয়েছে, মানে অন্যান্য কারণে এই উপসর্গগুলো হয়নি। কারণ অনেক সময় কী হয়, লাং ক্যান্সারকে অনেকজন একটা টিউবারকুলোসিস হিসেবে ট্রিট করে, কারণ আমাদের দেশে এখনও যক্ষা হচ্ছে নাম্বার 1 ডিজিজ। কাশি, শ্বাসকষ্ট, কাশি থেকে একটু রক্ত পড়ছে, লোকেরা ভাবছে এটা যক্ষাই হয়েছে, যক্ষার ট্রিটমেন্ট চলতে থাকে। কিন্তু আইডিয়ালি ওইটা বায়োপসি করে দেখা উচিত যে ওইটা যক্ষা না ক্যান্সার আছে। এবার বায়োপসিটা হচ্ছে মেইন জিনিস। বায়োপসি করে আমরা বুঝতে পারি যে এটা ক্যান্সার। তারপর আমরা একটা ফুল বডি স্ক্যান করে দেখি যে রোগটা একটা জায়গাতেই রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে, সেই মতো তারপর আমরা চিকিৎসা শুরু করি। স্যার অনেকে বলে বায়োপসি করলে নাকি ক্যান্সার ছড়িয়ে যায়, এরকম শুনেছেন তো? হ্যাঁ, এটা একটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, বায়োপসি করলে নাকি ক্যান্সার নাকি এটা বেলুনের মতো ফেটে যায় এবং ক্যান্সার সেলসগুলো ঘুরতে থাকে, কিন্তু এটা একটা ভুল। কারণ বায়োপসি করাটা খুবই জরুরি, শুধু ক্যান্সারের ডায়াগনোসিস করার জন্য না, কারণ আজকে আমরা যে কোনো ট্রিটমেন্ট বায়োপসি ছাড়া করতে পারি না। কারণ আজকে ধরুন আমি বায়োপসি ছাড়া কাউকে আমি কিমোথেরাপি দিলাম, সেখানে কিন্তু মানে আমার জেল হতে পারে 2-3টে ক্যান্সার ছাড়া। আর এখনকার দিনে এসে বায়োপসির উপর আমরা অনেক কিছু টেস্ট করি, সেই টেস্টের মাধ্যমে আমরা উন্নত মানের ট্রিটমেন্টও দিতে পারি, যেগুলো হচ্ছে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি, এই ধরনের ট্রিটমেন্ট আমরা দিতে পারি। তো এই যে হিস্টোপ্যাথোলজিক্যাল ইভ্যালুয়েশন হলো, বায়োপসির রিপোর্ট এলো, তার আপনার স্টেজেস অফ ক্যান্সার আছে, তো এই স্টেজেস অফ ক্যান্সারে কীরকম স্টেজে কীরকম চিকিৎসা
ইউজুয়ালি আপনারা করে থাকেন? একটা জিনিস বলা উচিত, বায়োপসিতে অনেক সময় রিপোর্টে থাকে গ্রেড 1 বা গ্রেড 2 বা গ্রেড 3। এটা বলা উচিত যে গ্রেড কিন্তু ইজ নট ইকুইভ্যালেন্ট টু স্টেজ। কারণ অনেকজন ভাবে যে গ্রেড 1 লেখা আছে সেভাবে তার স্টেজ 1 ক্যান্সার, কিন্তু এটা খুব ভুল ধারণা। কারণ তার স্টেজিংটা ডিটারমিন করে যে আমরা এটা স্ক্যান করে দেখি যে রোগটা শুধু একটা জায়গায় রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে। সেইভাবে রোগকে আমরা ক্লাসিফাই করি লোকালাইজড, লোকালি অ্যাডভান্স মানে আশেপাশে একটু জায়গায় ছড়িয়েছে, বা মেটাস্ট্যাটিক যেখানে অন্যান্য অঙ্গে ছড়িয়েছে। লোকালাইজড এবং লোকালি অ্যাডভান্সডে আমরা কেমোথেরাপি, সার্জারি, রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট করি, কারণ সেখানে আমরা মানুষকে ট্রিট করছি তাকে কিওর করার উদ্দেশ্য নিয়ে। এবার যখন মেটাস্ট্যাটিক যখন হয়ে যায় তখন আমরা রোগটাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করি, কারণ ক্যান্সার সেলসটা রক্ত সঞ্চালনে রাস্তায় ঘুরছে। তো তখন তো সেটা সার্জারি করে তো কোনো লাভ নেই, কারণ আমরা ব্লাডকে ওভাবে সরাতে পারি না। তো তখন আমরা কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করে রোগটাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করি। স্যার এই কিমোথেরাপিটা আদতে কি একটু যদি সহজে বলে দেন? কিমোথেরাপি হচ্ছে এক ধরনের ওষুধ যেটা আমরা যখন দিই তো আমাদের যে ফাস্ট ডিভাইডিং সেলস যেগুলো হয় যেমনি ক্যান্সার সেলস, সেগুলোকে ধ্বংস করে তার সেল সাইকেল, মানে যেহেতু ওই একটা সেল যখন ডিভাইড যখন করে তো সে এটা সেল সাইকেলের মাধ্যমে ডিভাইড করে। সেই সেল সাইকেলের নানান জায়গায় এই কিমোথেরাপিগুলো কাজ করে এবং সেইভাবেই ওই ক্যান্সার সেলসগুলো ধ্বংস হয়। ওকে, আর একটা হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি একটা মডার্ন ট্রিটমেন্ট, এটার ব্যাপারে যদি একটু সহজে বলেন। ইমিউনোথেরাপি হচ্ছে দেখা গেছে যে আমাদের যখন একটা অ্যাবনর্মাল সেলস যেটা হলো সেটা কেন এরকম আনডিটেক্টেড মানে কিছু না বলে শান্তভাবে বাড়তে শুরু করলো, এটা দেখা গেছে আমাদের নর্মালি একটা অ্যাবনর্মাল সেলস যখন হয় তো বডি ইমিউন সিস্টেম সেটাকে ডিটেক্ট করে ধ্বংস করে দেয়। কিন্তু যদি ইমিউন সিস্টেমটা ওই সেলসটাকে ধ্বংস যদি করতে পারে, মানে একটা ইমিউনো সাপ্রেশন স্টেটে, তো এই সেলসটা অ্যাবনর্মালি বাড়তে শুরু করে দেয়। তো আমরা যখন এই ইমিউনোথেরাপি দিই তো সেটা হচ্ছে আমরা বডি ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করছি যাতে বডি ইমিউন সিস্টেম ক্যান্সার সেলসটাকে ধরতে পারে এবং তাকে ধ্বংস করতে পারে। তো সেটাই হচ্ছে ইমিউনোথেরাপি। আচ্ছা, কোনো পেশেন্টের ইমিউনোথেরাপি যেরকম আপনারা প্ল্যান করেছেন, তার আগে ধরুন কেমোথেরাপি হয়েছে বা রেডিওথেরাপি হয়েছে, বা এই কেমো বা রেডিওর সাথে কি আপনারা ইমিউনোথেরাপি করতে পারেন পেশেন্টের? না, আগে যেমনি ইমিউনোথেরাপি এসেছিল শুধু অ্যাডভান্স স্টেজে, মানে ফর এক্সাম্পল লাং ক্যান্সারে এসেছিল যে আগে শুধু যাদের রোগ ছড়িয়ে গেছে তাদেরকেই আমরা ইমিউনোথেরাপি দিতাম। কিন্তু আজকের দিনে এত ভালো রেজাল্ট পাওয়া গেছে ওই সব ক্ষেত্রে, তো এখন আমরা ধরুন কারোর কিমো রেডিয়েশন হয়েছে লাংসের ক্ষেত্রে, মানে লাং ক্যান্সারের ক্ষেত্রে, তাদেরকে পরে আমরা ইমিউনোথেরাপি দিচ্ছি। বা এই যে জরায়ু বা সার্ভাইকাল ক্যান্সারে আমরা কিমো, রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি কিন্তু একসঙ্গে দিচ্ছি। এখন এমনও হয়েছে যে লাং ক্যান্সার যারা খুব আর্লি স্টেজে ধরা পড়েছে তাদেরকে আগে আমরা কিমো ইমিউনোথেরাপি দিচ্ছি, টিউমারটাকে ছোট করে তারপর অপারেশন করছি। আর একটা হচ্ছে টার্গেটেড থেরাপি। এটা কি টার্গেট করে করে মারেন, তাই তো? টার্গেট থেরাপি হচ্ছে আমরা ওই বায়োপসি যে করি, শুধু টিস্যু বায়োপসি না, লিকুইড বায়োপসিও আছে। তো সেখানে আমরা দেখি যে কিছু মিউটেশন প্রেজেন্ট বা অ্যাবসেন্ট, মানে রয়েছে কি নেই। কিছু মিউটেশনস আমরা সেগুলো এখন টার্গেট করতে পারি, মানে ওই মিউটেশনের জন্যই যেহেতু ক্যান্সার সেলসটা বাড়ছে, ওই টার্গেটটাকে আমরা ইনহিবিট করছি ট্যাবলেট দিয়ে। তো সেটাকে বলা হয় টার্গেটেড থেরাপি। ওকে, তো এটা মানে গুলি করে না, মানে ওই যার জন্য বাড়ছে সেটাকে ধ্বংস করা। একটা কার টি সেল ট্রিটমেন্ট আপনারা করেন, সেটা কি? সেটাও এক ধরনের ইমিউনোথেরাপি। এটা হচ্ছে আমরা মানে ক্যান্সার সেলস কী করে, এটা প্রোটিন প্রডিউস করে যেটাও সামনে থাকে মানে সারফেসে। এবার আমরা পেশেন্টের একটা ব্লাড থেকে একটা লিউকোফেরেসিস বলে একটা মেথড আছে, সেখান থেকে আমরা পেশেন্টের টি সেলসটাকে কালেক্ট করি। এবার টি সেলসটাকে আমরা বাইরে ট্রিট করি ওই প্রোটিনটাকে ধ্বংস করার জন্য। এবার ওই টি সেলসটাকে বাড়িয়ে আবার পেশেন্টের ভিতরে আবার ঢুকিয়ে দিই যাতে ওই টি সেলসগুলো ক্যান্সারের যে ওই অ্যাবনর্মাল প্রোটিন যেগুলো আছে সেগুলোকে যাতে ধ্বংস করে দেয়, এবং সেটাকেই বলা হয় কার টি সেল থেরাপি। কারণ এটা একটা আর্টিফিশিয়ালি আমরা টি সেল বানিয়েছি, তো সেটাকেই বলা হয় কার টি সেল থেরাপি। আজকের দিনে দাঁড়িয়ে কার টি সেল থেরাপি এখন ব্লাড ক্যান্সারের জন্যই অ্যাপ্রুভড আছে। কিছু ক্ষেত্রে মানে সলিড অর্গ্যান ক্যান্সার মানে কোলন ক্যান্সার বা এসবে আসছে, কিন্তু এখনও আসেনি।
কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে মেনলি ব্লাড ক্যান্সার পেশেন্টসদের জন্য। আর্লি ডিটেকশন অফ ক্যান্সার মানে কি করে আমি অনেক আগে থেকেই জেনে যেতে পারবো আমার কিন্তু ওইদিকে একটু ঝুঁকি আছে? এটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে স্ক্রিনিং। এটা স্ক্রিনিং কি কি ধরনের স্ক্রিনিং হয় একটু যদি বলেন। কিন্তু মেইন জিনিস হচ্ছে মানুষ এর মধ্যে একটা ধারণা আছে আমি তো ঠিক আছি, আমি কেন ডাক্তারের কাছে গিয়ে টাকা নষ্ট করে আমি এটা পরীক্ষা করাবো। কিন্তু কিছু ক্যান্সার দেখা গেছে যেগুলো আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে ধরতে পারি। মানে ধরুন ব্রেস্ট ক্যান্সার, বলা হয় যে যে কোনো মহিলা যাদের বয়স 45 বছর বা তার ঊর্ধ্বে তাদের প্রত্যেক বছর বা 2 বছর অন্তর অন্তর একটা ম্যামোগ্রাম করা উচিত। বা যে সার্ভাইকাল ক্যান্সার যাদের মানে মহিলাদেরই আবার সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং আছে, যেখানে আমরা একটা প্যাপ স্মিয়ার করে আমরা বুঝতে পারি যে তার অ্যাবনর্মাল সেলস রয়েছে কি নেই। কোলন ক্যান্সার সিম্পল একটা টেস্ট, এটা কোলোনোস্কোপি করতে হবে 10 বছর অন্তর অন্তর 50 বছরের ঊর্ধ্বে, কিন্তু কেউ সেটা পরীক্ষা করতে চায় না, ভাবে যে কোলোনোস্কোপি কেন করব, ঠিকই তো আছে। এবং লাং ক্যান্সারের জন্য স্ক্রিনিং আছে, যারা খুব হেভি স্মোকার তাদেরকে আমরা একটা সিটি স্ক্যান করি 55 বছর বয়সের ঊর্ধ্বে, যে দেখার জন্য যে লাংসে কোনো সাইলেন্টলি কোনো টিউমার বাড়ছে কিনা। মেইন জিনিস হচ্ছে স্ক্রিনিং করলেই কিন্তু আমরা আর্লি ডিটেকশন অফ ক্যান্সার ধরতে পারি। একটা লোক ধরুন সে প্রতিদিন পায়খানা করতে যাচ্ছে এবং দেখছে সে তার কালো পায়খানা হচ্ছে প্রতিদিন, সে কোনো আয়রন সাপ্লিমেন্ট বা কিছুই খায় না, তার সত্ত্বেও তার এরকম হচ্ছে, তার কি ডাক্তার দেখানো উচিত? নিশ্চয়ই, কারণ বোঝা যাচ্ছে যে তার মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বা স্টমাকের রাস্তায় কোথাও একটা ব্লিডিং হচ্ছে। কারণ এই যখন ব্লিডিং হয়, কারণ আমাদের পেটে তো অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের জন্য হেমোগ্লোবিন কাজ করে একটা ব্ল্যাক স্টুল হয়। তো যখন কালো পায়খানা হচ্ছে তার উচিত তার ডাক্তারকে দেখানো, কারণ অনেকে ভাবে যে এটা এমনি নর্মাল, কিন্তু এটা কিন্তু ডাক্তারকে তার দেখানো উচিত, কারণ এটা একটা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক ক্যান্সারের লক্ষণ হতে পারে, যার জন্য কিন্তু তার ডাক্তারকে দেখানো উচিত। আচ্ছা, এবার একটুখানি ফুড হ্যাবিটের কথায় আসি। কি কি খেলে ক্যান্সার হয় জিজ্ঞেস করলে সবাই দুটো কথা বলবে, সেটা খুব অবভিয়াস, সিগারেট, অ্যালকোহল এবং বাজে বাজে নেশার জিনিসপত্র। সেটা বাদ দিয়ে আমরা ডেইলি লাইফে আর কি কি খাই যেটা আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটা বাড়িয়ে দেয়? ডেইলি লাইফে যেটা খাই সেটা খেলে প্রবণতা বাড়ে না, কিন্তু ফাস্ট ফুডও অনেকে খায় ডেইলি লাইফে। মানে তারা যদি মানে বলছি সেটাই, যে কেউ যদি মানে একটা লিমিটেড যদি খায়, মানে এটা কন্ট্রোলভাবে কেউ যদি এটা খায়, তো তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যে রেগুলারলি এটা ফাস্ট ফুড খাচ্ছে তার একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। মানে ধরুন ফ্রেঞ্চ ফ্রাইজ বা এই যে বার্গার বা এই যে কাবাব, বা প্রত্যেক দিন কেউ একটা মাটন খেয়ে যাচ্ছে, সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কারণ মাটন খেলে দেখা গেছে যে বেশি কেউ যদি রেড মিট যদি খায়, তো তার একটা কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বা কেউ ধরুন প্রত্যেক দিন একটা ডাবল চিজ দিয়ে একটা ডাবল ডেকার বার্গার খাচ্ছে, তো তখন তার একটা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য কিন্তু এটা লিভার ক্যান্সারেরও রিস্ক থেকে যায়। আর বেশি এসব ফাস্টফুড খেলে এটা মোটা হওয়ার সম্ভাবনা থাকে। সেই মোটা হলে দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং ইউটেরাইন ক্যান্সার এবং গল ব্লাডার ক্যান্সারও হওয়ার সম্ভাবনা থাকে। সেই বেশি ফাস্টফুড খাওয়া উচিত না, লিমিটেড খাওয়া উচিত। আর কি খেলে ক্যান্সার হবে না? যেরকম অনেকেই বলে যে হলুদের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে উইচ ইজ কিউকামিন। দেখুন, সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ডাক্তার, আপনারা এত কষ্ট করে পড়াশোনা করেছেন বেকার, তো কিউকামিন নাকি খেলে ক্যান্সার হয় না। এটা মানুষের মধ্যে ধারণা, কারণ ছোটোবেলা মা খাওয়া তো কিউকামিন খেতে যাতে বুদ্ধিতে যাতে হয়, কিন্তু এখন সেই বুদ্ধি থেকে এসে গেছে যে ক্যান্সারও নাকি হয় না। কিন্তু এগুলোর কিন্তু কোনো এভিডেন্স নেই, কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এত ফ্রিলি অ্যাভেলেবেল ইনফরমেশন পাওয়া যায় উইদাউট এনি সেন্সারিং। তো আজকে লোকে বাড়িতে বসে বলে দিল আজকে এটা খেলে ক্যান্সার হয় না, ওটা খেলে হয় না। আর যারা ক্যান্সার পেশেন্ট বা তাদের পরিবার, তারা হচ্ছে মোস্ট ভালনারেবল সেকশন ইন দ্য সোসাইটি, কারণ তারা একটা ওই ম্যাজিক ওয়ার্ডটা খুঁজছে, কিওর কিওর কিওর, এবং তারা এই ট্র্যাপে পড়ে যাচ্ছে আনফর্চুনেটলি। আপনি একটা ভিডিও দেখাচ্ছিলেন যেখানে একজন বলছে যে বায়োপসি করা ঠিক নয়। হ্যাঁ, মানে কতটা সাংঘাতিক এটা একটু বলুন ডাক্তারবাবু। কারণ সে বলেছে যে বায়োপসি করলে নাকি যেমনি একটা বেলুন যদি ফুটে দেওয়া হয়, হাওয়াটা যেমনি বেরোতে থাকে, তেমনি বায়োপসি করলে নাকি ক্যান্সার সেলসগুলো রক্ত সঞ্চয়নের রাস্তায় ঘুরবে। মানে এটা হচ্ছে একটা মিথ। মানে কারণ আজকে বায়োপসি না করলে না আমি ক্যান্সারের ট্রিটমেন্ট দিতে পারবো, না আমি টেস্ট করে জানতে পারবো যে পেশেন্টটাকে আমি কিমোথেরাপি না দিয়ে ট্যাবলেটের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি কি পারি না।
এগুলো হচ্ছে মিথ। যেহেতু প্রসঙ্গ উঠলো, ক্যান্সারের কিছু মিথ নিয়ে কথা বলি। মানে এত পেশেন্ট আপনি ডিল করেন, প্রচুর মানুষ আসে, তো কি কি মিথ রয়েছে এক এক করে আমরা তুলি এবং বাস্ট করি। প্রথম মিথ, ক্যান্সার ছোঁয়াচে। ক্যান্সার ছোঁয়াচে। যারা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমা, তারা অনেক সময় এসে জিজ্ঞেস করে আমি কি আমার নাতি বা নাতনিকে ছুঁতে পারবো, কারণ তারা ভাবে যে ছুলে নাকি তার নাতি নাতনির নাকি ক্যান্সার হয়ে যায়। এটা প্রচণ্ড ভুল ধারণা। ক্যান্সার ছোঁয়াচে না, বা তারা কি একই থালায় খেতে পারবে কি না, বা একই সঙ্গে বসে খেতে পারবে কি না, এগুলো হচ্ছে মিথ। কারণ ক্যান্সার ছোঁয়াচে না। আমরা শুধু বলি হ্যাঁ বাথরুমটা একটু আলাদাভাবে করবেন, কারণ তাদের একটা ইমিউন সাপ্রেশন যেহেতু হয়, তাই বাথরুমটা একটু আলাদাভাবে করা উচিত, মানে মেনটেন করা উচিত, বা হাইজিনটা মেনটেন করা উচিত। কিন্তু ক্যান্সার যে ছোঁয়াচে, এটা প্রচণ্ড ভুল ধারণা। মিথ নাম্বার 2, চিনি খেলে ক্যান্সার হয়। আচ্ছা, খেতে পারো। ছাড়িয়ে দিল, তারপর এখন বলছে খেতে পারো। চিনি খেলে যে ক্যান্সার হয় এটার কোথাও কোনো এভিডেন্স নেই। চিনি খেলে হয়তো সুগার হতে পারে বা ওবেসিটি বা মোটা হতে পারে, যার জন্য একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কোথাও লেখা নেই যে চিনি খেলে ক্যান্সার হবে। আজিনামোটোর, এটা নিয়েও শুনেছেন বোধহয় আপনি। হ্যাঁ, আজিনামোটো, তারপরে যে বরফির মধ্যে যে ওই রাংটা যে থাকে সেগুলো খেলেও নাকি ক্যান্সার হয়। কোথাও কিন্তু এরকম এভিডেন্স নেই। পোড়া খাবার, পোড়া খাবার খেলে দেখা গেছে যে ক্যান্সার হতে পারে, তাও মানে এটা ধরুন যে পাউরুটি আপনি টোস্ট করতে দিয়েছেন, তারপর ভুলে গেছেন সেই পাউরুটিটা খেলে কি ক্যান্সার হবে না। কিন্তু রেগুলারলি দেখা গেছে যে স্মোকড ফুডস, মানে আপনি যদি নর্থ ইস্ট অফ ইন্ডিয়াতে যদি যান, যেখানে ওরা স্মোকড কাবাব যেগুলো খায়, মানে সেখান থেকে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই বাইরে গেলে কি হয় ম্যাজিকটা? সবাই, আমি দেখেছি যারা কিওর হয়েছেন বড় সেলিব্রিটিরা, আমাদের দেশে কি এরকম বড় ডাক্তার নেই সেলিব্রিটিদের সারিয়ে দিতে পারে? না, এটা হচ্ছে একটা দুটো ইস্যু হচ্ছে। এক হচ্ছে বাইরের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল খুব ভালোভাবে হয়, যেটা আমাদের দেশে অনেক সময় হয় না, এবং সেই জন্য ওরা বেশিরভাগ সময় একটা ক্লিনিক্যাল ট্রায়ালে ইনক্লুডেড হয়ে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে হসপিটাল থেকেই বলা হয়, কারণ এটা সেলিব্রিটি, তো তারা হসপিটালে এলে অনেক প্রাইভেসি, অনেক ইস্যু হতে পারে, তো তখন তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি তো অ্যাফোর্ড করতে পারবেন, তাই আপনি বাইরে চলে যান। কিন্তু আজকের দিনে যে ট্রিটমেন্ট যেটা বাইরে যেটা আছে, সেই ট্রিটমেন্ট কিন্তু ইন্ডিয়াতেও আছে। ইমিউনোথেরাপি কোন কোন ক্যান্সারে সবচেয়ে ভালো কাজ করে? ইমিউনোথেরাপি এখন দেখা গেছে অনেক ক্যান্সারই, মানে আপনি যদি ওপর থেকে যদি শুরু করেন, আমাদের লিপ, ওরাল ক্যাভিটি, লাংসে তো ইমিউনোথেরাপি ম্যাজিকের মতো শুধু স্টেজ 4 না, স্টেজ 1, 2, 3তেও এসে গেছে। পেট বা কোলন ক্যান্সারেও এসে গেছে। এমনকি দেখাও গেছে যে যাদের ধরুন মলদ্বারে ক্যান্সার হয়েছে, তাদের একটা মার্কার দেখি, মাইক্রোস্যাটেলাইট, সেই মার্কারটা যদি হাই যদি থাকে, তো তাকে আমরা ইমিউনোথেরাপি দিয়ে কিওর করে দিচ্ছি, তার সার্জারি বা কিছুই দরকার নেই। বা এই যে স্কিনের ক্যান্সার, যে মেলানোমা, এটা আমাদের ধারণা যে স্কিন ক্যান্সার মেনলি অস্ট্রেলিয়াতে হয়, কিন্তু আমাদের দেশেও কিন্তু ভালোভাবে হয় মেলানোমা। সেখানেও দেখা গেছে যে ইমিউনোথেরাপি অসাধারণ কাজ করে। কিডনি ক্যান্সারেও আছে, ব্লাডার ক্যান্সারেরতেও আছে। তো ইমিউনোথেরাপি এখন সব জায়গাতেই রয়েছে। কিন্তু ইমিউনোথেরাপি খুব জনপ্রিয়, খুব ভালোভাবে সারিয়ে দেয়। পেশেন্ট বলে যে ইমিউনোথেরাপি করালাম, তারপরে ক্যান্সার তো সেরে গেল, তারপরে হসপিটালের বাইরেই যে ফুটপাথ আছে ওখানেই বিছানা পেতে শুই, ডাক্তারবাবুর সঙ্গে যখন বেরোয় তখন ডাক্তারবাবু আমাকে দেখে যায় একবার, এরকম অবস্থা হয়েছে, ক্যান্সার আমার সেরে গেছে। ওইটা বনফুলে ছিল রাজরোগ। আজকের দিনে দাঁড়িয়েও ইমিউনোথেরাপি এখনও এক্সপেন্সিভ, কিন্তু আগের থেকে কমেছে। মানে আগে ইমিউনোথেরাপি বছরে খরচ ছিল অ্যারাউন্ড 30 থেকে 34 লাখ টাকা বছরে, কিন্তু এখনকার দিনে সেটা দাঁড়িয়েছে 10 লাখ টাকা বছরে। এবং আশা করা যায় যে 2-3 মাস বাদে যখন ইন্ডিয়ান কোম্পানিরাও যখন ইমিউনোথেরাপি বানাতে শুরু করবে, তখন তার খরচটা কম হবে। আচ্ছা, এই যে ইমিউনোথেরাপি এত খরচা সাপেক্ষ, এই যে মেডিক্লেমগুলো, এগুলোকে কভার করে? আইডিয়ালি সুপ্রিম কোর্ট গাইডলাইন্স অনুযায়ী করা উচিত, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পেশেন্টের যাই ট্রিটমেন্ট হোক সেটা দেওয়া উচিত। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি অবভিয়াসলি বেশি টাকা খরচ করতে চায় না, তাই তারা ওইটা ক্যাপিং করে দেয় যে ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপির জন্য আমরা এতটাই খরচ করব। কিন্তু আমার কিছু পেশেন্ট যারা কেস ফাইল করেছে তারা জিতেছে এবং তারা সেই টাকাটাও ফেরত পেয়ে গেছে।
এবার মানুষকে মানে এটা মানুষের জন্য টাফ যে একদিকে ক্যান্সার পেশেন্ট চিকিৎসা করছে, আরেকদিকে কনজিউমার ফোরামে এসে কেস ফাইল করছে। তাই এটাই আনফর্চুনেট, কিন্তু ঠিকভাবে ফাইল করলে সে জিতেই যাবে। অ্যাকচুয়ালি যখন আমাদের প্রথমে সই করায়, তো সেইগুলো যে ছোট ছোট লেখাগুলো কেউ পড়ি না, সেইগুলোকে বায়োপসি করে যদি করা যায়, তারপরে যদি তার রিপোর্ট পাওয়া যায়, তারপরেই সেগুলোকে নেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। ওটাই ক্যান্সার। হ্যাঁ, কারণ ওইটা কেউ পড়ে না, কারণ সবাই তাড়াহুড়োতে সবাই এটা শুধু সই করতে ব্যস্ত, কিন্তু ওই ক্লজগুলো পড়া উচিত। আপনারা ওই লেখাগুলোর ইমিউনোথেরাপি করুন, ভালো করে পড়বেন, পড়লে ওই ইন্স্যুরেন্সটাই আপনারা নেবেন না। স্যার, অনেকেরই ধারণা আছে এই যে মাইক্রোওয়েভে আমরা গরম করা খাবার খাই, এর থেকে নাকি ক্যান্সার হয়, এটা কতটা সত্যি? পুরো ভুল। কারণ যেটা থেকে ক্যান্সার হয় সেটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, যেটা আমাদের সেলসেরকে ধ্বংস করতে পারে। কিন্তু মাইক্রোওয়েভ যে রেডিয়েশন যেটা দেয় সেটা হচ্ছে নন আয়োনাইজিং, তো তার ক্ষমতা নেই যে সেলসগুলোকে ধ্বংস করা। তাই মাইক্রোওয়েভে খাওয়া গরম করে খেলে যে ক্যান্সার যে হয়, এটা একটা পুরো একটা ভুল ধারণা। সেলফোন সেম, কারণ সেলফোনও যেটা রেডিয়েশন দেয় সেটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। কিছু স্টাডিসে দেখিয়েছে যে সেলফোন মানে এই মিথটা কেন এলো, কারণ একটা স্টাডি হয়েছিল যেখানে দেখা গেছে যে যারা বেশি সেলফোন ইউজ করেছে তাদের নাকি ব্রেন টিউমার পাওয়া গেছে। কিন্তু ইট ওয়াজ আ বায়াস স্টাডি, কারণ তার কোনো ভিত্তি ছিল না। কারণ তাকে বলা হয়েছে আপনি কি সেলফোন ইউজ করতেন, তখন সে ভেবে বলেছিল হ্যাঁ আমি করি। কিন্তু দেখা গেছে যে সেলফোন বা মাইক্রোওয়েভ এদের যে রেডিয়েশন যেটা এমিট যেটা করে সেটা হচ্ছে নন আয়োনাইজিং, তো তার ক্ষমতা নেই যে সেলসকে ধ্বংস করা যাতে ক্যান্সার সেলস হয়। স্যার, এইবার একটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আপনাকে করব, যেটা নিয়ে কয়েকদিন আগে পুরো তুলকালাম লেগে গেল চারিদিকে, যে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। দেখুন, ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু আছে। আচ্ছা, মানে এই রিসেন্ট যে রাশিয়ান যে ভ্যাকসিন যে এলো তার নিউজের আগে কিন্তু ক্যান্সারের ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিনকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিন আর একটা হচ্ছে ট্রিটেবল ভ্যাকসিন। মানে প্রিভেন্টিভ ভ্যাকসিন কি, মানে দেখা গেছে যে কিছু ক্যান্সার, মানে যেমনি সার্ভাইকাল ক্যান্সার বা ওরাল ক্যান্সার যেগুলো ভাইরাসের জন্য হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার জন্য কিন্তু একটা ভ্যাকসিন রয়েছে। এবং সেই ভ্যাকসিনটা দিলে আমরা এই এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন প্রিভেন্ট করতে পারি, যার থেকে কিন্তু ক্যান্সার প্রিভেন্ট করা যায়। এবং রিসেন্টলি আই থিঙ্ক আগের বছর বাজেটে গভর্নমেন্ট মানে ভারত সরকার এই ভ্যাকসিনটা মেয়েদের জন্য ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামেও কিন্তু ইনক্লুড করেছে। তাই আইডিয়ালি সবাইকে, সব বাচ্চা মেয়েদের এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। এবার অনেকে তো বড় হয়ে গেছে, তার ভাবে যে আমি কি নেব না, তো দেখা গেছে যে 26 বছর অবধিও আমরা দিতে পারি এই ভ্যাকসিনটা। এবং কিছু গাইনোকোলজিস্ট তারা বলছে যে 45 বছর অবধিও দেওয়া যায়। তো সেটা হচ্ছে একটা প্রিভেন্টেবল ভ্যাকসিন। আরেকটা হচ্ছে হেপাটাইটিস বি, মানে যখনই কেউ বাচ্চা জন্মাচ্ছে প্রথম দিনই কিন্তু ডাক্তার একটা বিসিজি ডিপিডি আর একটা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিচ্ছে। কারণ হেপাটাইটিস বি একটা ইনফেকশন যখন হয়, যদি হয় ভবিষ্যতে, সেখান থেকে একটা সিরোসিস অফ লিভার হতে পারে, তার থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দুটো ভ্যাকসিন হচ্ছে প্রিভেন্টেবল ভ্যাকসিন। ট্রিটেবল ভ্যাকসিন একটা বিসিজি, যেটা আমরা ছোটোবেলায় বাচ্চাদের যেটা দিই, সেটা একটু বেশি ডোজে আমরা দিই ব্লাডার ক্যান্সার, মানে পেচ্ছাপের থলিতে যে ক্যান্সারটা, ইউরিনারি ব্লাডার, তার জন্য দিই। আর প্রস্টেটের জন্য রয়েছে, কিন্তু খুব লিমিটেড ইউজ। এই ভ্যাকসিন রয়েছে। কিন্তু রিসেন্টলি একটা এসছে যে রাশিয়ান ভ্যাকসিন, যেটা দিয়ে দেখা গেছে যে কিওর হয়ে গেছে। এগেন এটা একটা মিথ, হঠাৎ করে কেউ একটা নিউজ পাবলিশ করে দিল, মানুষরা সব জেগে উঠলো, পেশেন্টরা বললো আমার এই ভ্যাকসিনটা দরকার, আপনি এই ভ্যাকসিনটা যেখান থেকে পারুন নিয়ে আন। কিন্তু এর কোনো এভিডেন্স নেই। মানে যে কোনো একটা ওষুধ যখনই ক্যান্সারের চিকিৎসায় আসে, একটা ক্লিনিক্যাল ট্রায়াল বা গবেষণার থ্রুতে আসে। তো কোনো গবেষণা না করে এই ভ্যাকসিন এখনই দেওয়া ঠিক না। আচ্ছা, ক্যান্সার এর জেনেটিক্স এর কতটা দায়ী? মানে আমার যদি ক্যান্সার থাকে তাহলে আমার পরের বাচ্চাদেরও ক্যান্সার হতে পারে? ডিপেন্ড হচ্ছে যে কী ধরনের ক্যান্সার হয়েছে। আইডিয়ালি নর্মালি দেখা গেছে যে টোটাল 5 to 10% অফ ক্যান্সার হচ্ছে বংশানুগত, মানে যেটা জেনেটিক। কোনগুলো জেনেটিকের মধ্যে রয়েছে মেনলি, সেটা হচ্ছে মেয়েদের জন্য স্তনের ক্যান্সার বা ওভারিতে ক্যান্সার, এবং পুরুষদের জন্য দেখা গেছে যে প্রস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সারও কিন্তু দেখা গেছে জেনেটিক। কিন্তু এগুলো ইনসিডেন্স হচ্ছে 5 থেকে 10%।
মানে কেউ ধরুন স্মোক করেছে, তার লাং ক্যান্সার হয়েছে, তার মানে এই নয় যে তার পরবর্তী প্রজন্মেরও অন্যান্য মানে লাং ক্যান্সার হবে। তো কিছু ক্যান্সারই জেনেটিক, সব ক্যান্সার বংশাণুগত না। তো এই জেনেটিক ফ্যাক্টরটা আগে থেকে আপনারা কি টেস্ট করে বের করতে পারেন? হ্যাঁ, যেটা আমরা করি যে যখন এইসব পেশেন্ট যখন আসে, মানে ধরুন ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা ওভারিতে ক্যান্সার হয়েছে বা প্রস্টেট ক্যান্সার বা কোলন ক্যান্সার, তাদের আমরা একটা ব্লাড টেস্ট করি। সেই ব্লাড টেস্টে দেখি যে একটা বংশাণুগত কোনো জিন অ্যাবনর্মাল রয়েছে কিনা। যদি থাকে তো তার পরবর্তী প্রজন্মকে আমরা উপর টেস্টটা করি যে তাদেরও সেই জিনটা ক্যারি করছে কিনা। তখনই আমরা বুঝতে পারি যে এর একটা রিস্ক রয়েছে। কিন্তু সেই পেশেন্টের যদি এই জিনটা যদি মিউটেটেড বা অ্যাবনর্মাল জিনটা যদি না পাওয়া যায়, তো তার বংশাণুগত নেই। স্যার, এইবার একটা খুব সেন্সিটিভ টপিকে আসবো, যে যখন পরিবারে কারোর ক্যান্সার ধরা পড়ে, প্রথমে বাড়ির লোককে বলা হয়, তো পেশেন্টকে জানানো এবং জানার পর পেশেন্ট যেভাবে রিয়্যাক্ট করে সেটাকে ম্যানেজ করা পরিবারের জন্য একটা বিশাল বড় টাস্ক হয়। তো এটা নিয়ে আপনি একটুখানি বিস্তারিত সবাইকে গাইড করুন। যদি ঈশ্বর না করুক কারোর পরিবারে কারোর এটা ধরা পড়ে, তো কিভাবে সেটা ম্যানেজ করবে সে? মেইন জিনিস হচ্ছে কমিউনিকেশন, খুব ভদ্রভাবে করতে হবে। মানে সব কিছু একসঙ্গে খুলে বলাটা ঠিক না। মানে যখন অবভিয়াসলি কারো যখন ক্যান্সার হয়েছে, তার জীবনযাত্রায় একটা হঠাৎ করে একটা ব্রেক টিপে গেল, তো জীবনযাত্রার গাড়িতে তাকে এটা বলা উচিত যে তার এই রোগটা হয়েছে। যদি দেখা যায় যে রোগটা লোকালাইজ বা লোকালি অ্যাডভান্স, তো তাকে আমরা ট্রিটমেন্ট করে কিওরও করে দিতে পারি। তো তাকে সেটাই বলা যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, তোমার জীবন শেষ। তো এই জিনিসটা বলা খুবই ভুল। কারণ আর কারো যদি ধরুন অ্যাডভান্স মেটাস্ট্যাটিক ক্যান্সার হয়েছে, তাদেরকে এটাও বলা যে ট্রিটমেন্টের মাধ্যমে আগে যেটা 6 মাস যেটা কাউকে বাঁচিয়ে রাখতে পারতাম, সেটা এখন উন্নত মানের ট্রিটমেন্ট দিয়ে 1.5, 2, 3, 4 বছরও আমরা বাঁচিয়ে রাখতে পারি। কারণ সেটা বলা ধীরে ধীরে, কারণ পেশেন্টকে যদি বলা হয়, পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট ঠিকভাবে নিতে পারবে না। কারণ তাকে ধরুন আমরা কিমোথেরাপি দিলাম, সে ভাববে এ কি আমার চুলটা কেন পড়ে গেল, ডাক্তার কি এমন একটা স্যালাইন ইঞ্জেকশন দিল তাতে আমার চুলটা পড়ে গেল। তো সেখানে তাকে বলা উচিত যে তার ক্যান্সারটা হয়েছে, কারণ সে যদি জানে যে তার কিমোথেরাপি লাগবে, তো তার ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতাটাও অনেক বেড়ে যায়। এবং অনেক ক্ষেত্রে কি প্রত্যেকজন মানুষেরই কিছু না কিছু একটা স্বপ্ন থাকে, তো সেই টাইমটাও তাকে দেওয়া উচিত, সেই যাতে তার স্বপ্নটা যাতে প্ল্যান করে রাখতে পারে যে আমার হয়েছে, ঠিক আছে, মানে আমার এই সব জিনিস আমার করা উচিত। তো এরকম প্ল্যানিং করে ধীরে ধীরে বলা উচিত। ওকে। আর একটা হচ্ছে, যার বাড়িতে হয়, মানে যারা পরিবারের মানুষ, তারা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, তো তারা নিজেদের কিভাবে সুস্থ রাখবে? তারা নিজেকে সুস্থ রাখবে একইভাবে যে কমিউনিকেশন করে। কারণ তাদের মনের মধ্যে অনেক ক্ষোভ আসে যে আমি কেন, আমার পরিবার কেন। দেখুন, এটার তো কোনো উত্তর নেই, মানে ওয়াই মি বাট ওয়াই আস, এটাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ পরিবার যদি স্ট্রং যদি থাকে, সেই পেশেন্টের ক্যান্সার চিকিৎসার জার্নিও কিন্তু অনেক স্মুথ হয়। কিন্তু অনেক সময় আমরা দেখি তা হয়নি, কারণ অনেকজন দেখেছি তার পরিবারে মানে স্পাউসেসরা তাদেরকে ছেড়ে চলে গেছে। মানে এগুলো খুবই বাজে একটা জিনিস। তো সেই জন্য বলা উচিত যে কারো যদি ক্যান্সার যদি হয়, ভেঙে পড়বেন না। শুধু ডাক্তাররাও না, আজকের দিনে কাউন্সিলররাও আছে যারা এই কাউন্সেলিং সেশনটা করে। এবং পেশেন্ট এবং পরিবার যদি একই জায়গায় যদি থাকে, মানে সেম লেভেল, সেম ফ্রেম অফ মাইন্ডে, তো সেই পেশেন্টের ক্যান্সারের জার্নিটাও কিন্তু অনেক স্মুথ হয়। তো ডাক্তারবাবুর একটা অন্য দিক নিয়ে কথা বলি এবার। ডাক্তারবাবু পিয়ানো শেখা শুরু করেছেন। ডাক্তারবাবু আঙুল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আঙুল দেখলে বোঝা যাচ্ছে একদম, এরকম একদম, করছেন? আচ্ছা আচ্ছা, না এটা কিন্তু সবাইকে মানতে হবে। মানে আমি ডাক্তারবাবুকে উদাহরণ হিসেবে দেখাতে চাই, কারণ একটা সময় পর কর্মব্যস্ততায় বা এত সংসারের চাপে আমরা মনে করি বাকি এই কাজ কর্ম, সংসার, ছেলে মেয়ে বড় করা, এটা নিয়েই থাকি, যে নতুন যে আবার কিছু শেখা শুরু করা যেতে পারে এটাই মানুষ ভুলে যায়। তো সেখানে ডাক্তারবাবু দুর্দান্ত একটা কাজ করেছেন, আমি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করি। আপনি যদি এই গল্পটা একটু আমাদের সবাইকে বলেন। না, এটা হচ্ছে মানে আমি বুড়ো বয়সেই শিখতে শুরু করেছি। শেখার আমার বয়স হয় না, মানে হঠাৎ করে মনে হচ্ছে যে জীবনে কী করছি, মানে হসপিটালে আসছি, পেশেন্ট দেখছি, প্রগনোস্টিকেট করছি, সাকসেস স্টোরিজ, ফেলিওর স্টোরিজ রয়েছেই। তো ভাবলাম যে জীবনটা একটা একঘেয়ের মধ্যে চলে গেছে, তো ভাবলাম যে কিছু একটা করি। তো আমি ভাবলাম যে একটু মিউজিক শিখি। ছোটোবেলায় ইচ্ছা ছিল কিন্তু হয়নি।
তো আমি এটা স্কুলে গেছিলাম, যে স্কুলে গিয়ে বললাম যে আমি কি একটু মিউজিক শিখতে পারি। তো সে আমায় বললো যে না, আপনার বয়স খুব বেশি, অন্যান্য বাচ্চাদের বাবা মা আপনার নামে কমপ্লেন করবে, তাই আমরা আপনাকে শেখাতে পারবো না। তো আমি একজন খোঁজ নিয়ে আরেকজন ভদ্রলোকের কাছে যোগাযোগ করি, এবং সে আমাকে প্রচণ্ড আরামভাবে শান্তভাবে, কারণ সে জানে আমার পেস অবভিয়াসলি ফাস্ট না একজন বাচ্চার ক্ষেত্রে, তো সে আমাকে শান্তশিষ্টভাবে শিখিয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি ট্রিনিটিতে ক্লাস 3ও পাস করে গেছি। ওয়াও, ট্রেনিং। দারুণ দারুণ। ও, ডাক্তারবাবু পিয়ানো বাজাচ্ছেন, একটা ভিডিও আমরা দেখিনি। অসাধারণ। তাই আপনাদেরকেও বলছি, আপনাদেরও যদি কোনো ইচ্ছে থেকে থাকে যে যেটা পূরণ হয়নি বা ছোটোবেলায় ছিল, যেটা মনে হয়েছে যে আর বোধহয় হবে না, দেখুন একটাই জীবন, পুনর্জন্ম আছে কি নেই সেটা আপাতত এই যুক্তিতর্ক সাপেক্ষ, কিন্তু আমি বলি যে আপাতত ধরে নিন একটাই জন্ম। আর প্যাশনটাকে পাশে রেখে দেবেন না একদম। আপনার কিছু যদি মনে হয় যে আপনার শেখার ইচ্ছে ছিল, দেখুন আমাকে দেখুন, আমাকে দেখুন, এই দেখুন, আমার একটুও প্যাশন ছিল না, জোর করে বলে দিয়েছে। ইউটিউবার হয়ে গেছে এখন ডাক্তারবাবু থেকে। তো ডাক্তারবাবু, এই ক্যান্সার নিয়ে কথা হলেই আমরা জানি যে এটা মারণ রোগ বলে আমরা বহুদিন ধরে জেনে এসেছি, এবং মানুষ মারা যাবে ধরে নিই। তো কিছু সাকসেস স্টোরিজ শুনি যেটা সবাইকে খুব ইন্সপায়ার করবে। সাকসেস স্টোরিজ অনেক আছে। মানে ধরুন একজন ভদ্রলোক ছিল, মানে 40 ইয়ার্স, তার একটা লাং ক্যান্সার হয়, তো সেটাকে আমরা অপারেট করি, তারপর কিমোথেরাপিও দিই, কিন্তু দুর্ভাগ্যবশত তার 6 মাসের মধ্যে তার রোগটা ফেরত চলে আসে ব্রেনে। তো এই যে বায়োপসি যে হয়েছিল, সেই বায়োপসিতে আমরা একটা টার্গেটেড থেরাপি পেয়েছিলাম, যেখানে আমরা ট্যাবলেট দিয়ে ট্রিটমেন্ট শুরু করি, এবং সেই পেশেন্টের ব্রেন মেটাস্টেসিস, মানে ব্রেনে রোগ ছড়িয়ে গেছিলো 2020 সালে। সে আজকের দিনে দাঁড়িয়েও সুস্থ আছে, তাকে দেখে কেউ বলবেও না যে তার ক্যান্সার হয়েছে। বা রিসেন্টলি একজন ভদ্রমহিলা আছে, যে একজন স্কুলে প্রধান শিক্ষিকা, তার একটা স্টেজ 4 মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার। সে পুরো স্ট্রেচার বাউন্ড ছিল তার রোগের জন্য, কিন্তু সে চিকিৎসার মাধ্যমে সে আজকে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, সে তার স্কুলেও যাচ্ছে, সে তার ছাত্রদেরও বকাবকি করছে। তো সেই জন্য মানে ক্যান্সার অনেক সাকসেস স্টোরিজ আছে। যেমনি একজন ছেলে ছিল 23 বছরের যুবক, মানে তার বুকে জল, শ্বাসকষ্ট, কেউ তাকে বলেছিল যে তার লাং ক্যান্সার হয়েছে, কিন্তু আমরা ব্লাড টেস্ট করে দেখলাম যে তার জার্ম সেল টিউমার, মানে যেটা যুবরাজ সিংয়ের যে ক্যান্সার যেটা হয়েছিল, সে ট্রিটমেন্ট নিল, সে 5 বছর ফলো আপে থেকে সে যখন জানলো যে সে কিওর, সে আজকের দিনে সে বিবাহ করে সে নর্মাল দাম্পত্য জীবন লিড করছে। স্যার, ক্যান্সার দেখেছি সব জায়গায় হয়, এটা জাস্ট আমার কিউরিওসিটির জন্য জানার চেষ্টা করছি, পরে এটা দাদাগিরিতে প্রশ্নও আসতে পারে। দেহের এমন কি কোনো অঙ্গ আছে বা এমন কি কোনো জায়গা আছে যেখানে ক্যান্সার হতেই পারে না? দাঁত। দাঁতে আর ক্যান্সার হবে কি? এমনি এমনি নড়ে 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 ওই কালবৈশাখের সময় হাওয়া হাঁ করে থাকলে এমনি উড়ে উড়ে সব চলে যাবে। দাঁতে ক্যান্সার হয় না। যেখানে সেলসগুলো ডেড, সেই সেলসে কোনোদিনও ক্যান্সার হবে না। যেমনি দাঁত বা নোক, আঙুলে হতে পারে, কিন্তু নোক বা দাঁত, এখানে ক্যান্সার হবে না। কিন্তু ভুলে যাবেন না, দাঁতে ক্যান্সার না হলেও দাঁত থেকে ক্যান্সার হতে পারে। ধারালো দাঁত মুখে রেখে দিয়েছেন, ঘষা খাচ্ছে প্রতিদিন, ঘষে 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 জিভ ক্ষয়ে গেছে, তাও রেখে দিয়েছেন, করে কথা বলছেন, এই ভুল কখনো করবেন না। কারণ ওরাল ক্যান্সার কিন্তু খুব কমন আমাদের দেশে, তাই একটু যদি বলেন। ওরাল ক্যান্সার হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে পুরুষদের জন্য দ্য নাম্বার 1 ক্যান্সার। কারণ শুধু তামাক জাতীয় দ্রব্যের জন্য না, এমনকি যে এই যে যেমনি বলেন যে একটা ধারালো দাঁত, সেটা যদি সবসময় যদি একটা ঘষা যদি লাগে, কারণ ক্যান্সার হচ্ছে একটা ঘা, যেটা কোনোদিনও যেটা সারছে না। তো আপনি ঘাটাকে যদি সারান, তো সেখান থেকে সেলসগুলো অ্যাবনর্মালি বাড়তে শুরু করবে, এবং সেখান থেকেই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
তাই দাঁত যদি কারোর যদি ধারালো যদি থাকে, বারবার মুখে খোঁচা খাচ্ছে, দাঁতের ডাক্তারের সঙ্গে দেখা করুন এবং এটাকে ট্রিট করতে হবে। আর ডাক্তারবাবু, স্কিন ক্যান্সার নিয়ে একটুখানি কথা বলবো, যে স্কিন ক্যান্সার কেন হয় এবং স্কিনে কি কি ধরনের ক্যান্সার হয়? স্কিন ক্যান্সার মেনলি হচ্ছে যে ধরুন, কারণ যারা মানে খুব ডে লাইটে মানে সূর্যের রশ্মিতে খুব বেশি এক্সপোজ, তাদের একটা স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বা ধরুন কারোর যদি তিল বা আঁচিল থাকে, অনেক সময় সেগুলো কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে। তো যদি দেখা যায় যে তার তিল বা আঁচিলগুলো সাইজে হঠাৎ করে বাড়তে শুরু করে দিল, বা সেই তিল বা আঁচিল থেকে ব্যথা হতে শুরু করলো, বা ব্লিডিং হতে শুরু করলো, সেগুলো হলে কিন্তু আপনি পেশেন্ট মানে মানুষদের উচিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা। আচ্ছা, কারণ এই তিল বা আঁচিল থেকে কিন্তু মেলানোমা হতে পারে। আচ্ছা, লিকুইড বায়োপসি জিনিসটা কি আমাদের দর্শকদের একটু বলুন। লিকুইড বায়োপসি হচ্ছে যে আমরা যেমনি টিস্যু থেকে বায়োপসি করে ক্যান্সার ডিটেক্ট করে মলিকুলার টেস্টগুলো করছি, লিকুইড বায়োপসি হচ্ছে আমরা পেশেন্টের একটা ব্লাড স্যাম্পল নিচ্ছি, সেখান থেকে দেখতে পাচ্ছি যে সেই মলিকুলার টেস্টগুলো সেই মিউটেশনগুলো রয়েছে কি নেই। সেটা ছিল আগেকার দিনে, এখন সেটা আরও উন্নত মানের হয়েছে। মানে আমরা এখন ওই লিকুইড বায়োপসি করে দেখতেও পাচ্ছি যে তার ক্যান্সার ফেরত আসছে কি না। কারণ কি হয়, ক্যান্সার সেলস থেকে অ্যাবনর্মাল ডিএনএ বা আরএনএ বেরোয়, যেগুলো রক্ত সঞ্চালনের রাস্তায় ঘুরছে। তো সেগুলো যদি মানে আমরা ব্লাডের এখন ব্লাড টেস্ট করে ধরতে পারি, তো এগুলো দেখেও বোঝা যায় যে কারোর ক্যান্সার ফেরত আসছে কি না, কারোর ক্যান্সার এখন কন্ট্রোলে আছে কি না, তো এগুলো বোঝা যায়। তো সেটাই হচ্ছে লিকুইড বায়োপসি। স্যার এটাও খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। কয়েকদিন আগে আমি বেশ কিছু নিউজ আর্টিকেল, আমি জানি না কতটা ট্রু, কিন্তু বেশ কিছু রেপুটেটেড নিউজ পোর্টাল থেকে ওটা সার্কুলেটেড হচ্ছিল যে নন স্মোকারদের মধ্যে নাকি লাং ক্যান্সার হওয়ার চান্সেস বেশি দ্যান স্মোকার্স। এটা কতটা সত্যি? খুবই সত্যি। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি এই জন্যই কারণ আজকের দিনে দাঁড়িয়ে লাং ক্যান্সারের মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে এনভায়রনমেন্টাল স্মোক বা এনভায়রনমেন্টাল টবাকো স্মোক, মানে পরিবেশ দূষণ। তো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। তবে আরেকটা হচ্ছে মানে ধরুন এই যে ঠাকুরদা ঠাকুমারা এই যে ধূপকাঠি দিচ্ছে বা ধুয়ো দিচ্ছে, সেই ধুয়োটা যখন ইনহেল করা হচ্ছে সেটাও কিন্তু একটা লাং ক্যান্সার হতে পারে। বা আরেকটা হচ্ছে যে ধরুন আমি স্মোক করছি, আপনি করছেন না, তো আপনি ভাবছেন যে আপনার লাং ক্যান্সার হবে না, কিন্তু সিগারেটটা কিন্তু আমি সাইডে রেখেছি, সেই স্মোকটা যখন আপনি নিচ্ছেন, আপনি তো আমার পাশে দাঁড়িয়ে আছেন, সেই স্মোকটাও কিন্তু আপনি ইনহেল করছেন। সেটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড স্মোক, কারণ আপনি সেকেন্ড হ্যান্ডলি স্মোকটা নিচ্ছেন, তাতেও কিন্তু লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বা ধরুন একটা ক্লোজ স্পেসে কেউ স্মোক করে গেছে, তারপর আপনি ওই ঘরে ঢুকলেন, গিয়ে কিছুক্ষণ সময় কাটালেন, সেই যে হাওয়াটা যেটা নিলেন সেখান থেকেও কিন্তু স্মোকিং হতে পারে, সেটাকে বলা হয় থার্ড হ্যান্ড স্মোকিং। তাই ধূম্রপান করলেই যে লাং ক্যান্সার হবে আর ধূম্রপান না করলে যে লাং ক্যান্সার হবে না, এটা খুব ভুল। কারণ ধূম্রপান না করলেও লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আজকের দিনে। এক্ষেত্রে বলে রাখি, আমরা কোনো ধর্মীয় আচার আচরণের বিরোধী নই, কিন্তু ধোঁয়াটা কিন্তু ধোঁয়া, অর্থাৎ সেটা সিগারেটেরই হোক, ধূপকাঠির হোক বা ধুনোর ধোঁয়াই হোক। ধুনোর ধোঁয়ার অনেক গুণাবলী রয়েছে, যেটা আপনার বাড়িতে পোকা মাকড় মশা এগুলো তাড়াতে সাহায্য করে। উনুনের ধোঁয়াও, ধূপকাঠি আমাদের খুব সুন্দর একটা পরিবেশ দেয়, গন্ধ দেয়, কিন্তু চেষ্টা করবেন এটাকে ফ্রেশনার হিসেবে ইউজ করার। অর্থাৎ যখন যেখানে ধুনো দেওয়া হবে চেষ্টা করবেন ওখান থেকে দূরে থাকার। মশা মাছি যা যা আছে আপনি তাড়িয়ে দিলেন বা পুরো আচার আপনি পালন করে নিলেন, তারপরে ধরেন ওই ধুনোটার দিকে গেলেন। সো খুব কেয়ারফুল থাকবেন। স্যার একটা জিনিস তো আমরা জানি যে সিগারেট খেলে টার আমাদের লাংসের ক্ষতি করে, অ্যাটলিস্ট কিছু না হলেও যারা সিনেমা হলে গিয়ে একবার সিনেমা দেখেছেন এইটুখানি এডুকেশন হয়ে গেছে সবার। আরেকটা হচ্ছে যে কম্পোনেন্টের জন্য এই অ্যাডিকশানটা হয় বা নেশাটা হয়, অর্থাৎ নিকোটিন। তো এই নিকোটিন অ্যাডিকশানটা নিয়ে বলুন, এবং সিগারেট ছাড়া এত কঠিন কেন? মেইন জিনিস হচ্ছে নিকোটিনের জন্যই, কারণ নিকোটিন আমাদের ব্রেনে একটা হাইপোথ্যালামাস বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের প্লেজার সেন্টার। ও মানে মগজাস্ত্র, মগজের ধোঁয়া যেগুলো আমরা শুনেছি, তো সেখানে আমাদের নিকোটিনটা ওখানে কাজ করে বলেও আমরা অনেক রিলিফ ফিল করি বা আমরা অনেক টেনশনটা কমে যায়। তো এবার নিকোটিন তো ওভাবে একা আসে না সিগারেটের সঙ্গে, তাই সিগারেট কেউ যখন খাচ্ছে তো ওই তারটাও তাকে খেতে হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিও রয়েছে, মানে একটা চুইংগাম বা একটা লজেন্স বা একটা প্যাচ, সেগুলো লাগালে কিন্তু নিকোটিন আসে শরীরে
এবং সেই রিলিফটা ফিল করে এবং তাতে সে সিগারেটটা খেতে পারবে না বা খেতে চাইবে না। শুধু আরেকটা জিনিস বলা উচিত যে অনেকে নিকোটিন গামটা খেয়ে বলে যে একবার চিবোলাম মাথাটা পুরো ঘুরে গেল, কারণ এটা মনে রাখবে এটা নর্মাল চুইং গামের মতো না যে আমি কচকচ কচকচ করে খেতে থাকবো। এটা হচ্ছে ধীরে ধীরে খেতে হয়, মানে একটা বাইট দিয়ে কিছুক্ষণ রেখে এটা গ্র্যাজুয়ালি খেতে হয় যাতে নিকোটিনটা স্লোলি রিলিজ করে ওই মাথা ঘোরাতে যাতে বন্ধ যাতে হয়। নিকোটিন গাম খেলে কিন্তু সিগারেট, অনেক পেশেন্ট আছে যারা কিন্তু এই সিগারেটের নেশাটা ছাড়িয়েছে। সো ডাক্তারবাবু, একটা যেরকম বললাম ব্যথা না হলে আমরা ডাক্তারবাবুর কাছে যাই না, আর একটা হচ্ছে অসুখ সেরে গেলেও আবার যদি এদিক ওদিক না আমাকে খোঁচা দেয় আমি ডাক্তারবাবুর কাছে যাব না, অর্থাৎ ফলো আপ কতটা ইম্পর্টেন্ট? ফলো আপ খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে যখন যে কোনো ক্যান্সারই আমরা যখন ট্রিট করছি একটা চান্স থাকে রোগটা ফেরত আসার। কারোর 1 বছরেও আসতে পারে, কারোর 3 বছরেও আসতে পারে, কারোর 5 বছরেও আসতে পারে, কারো 5 বছরের পরও আসতে পারে। তো সেই জন্য আইডিয়ালি ফলো আপ করাটা উচিত, যেখানে ডাক্তার কিছু ব্লাড টেস্ট করে, পরীক্ষা করে দেখে এবং মাঝে মধ্যে একটা সিটি স্ক্যান অর্ডার করে বা একটা টেস্ট অর্ডার করে। কারণ অনেক সময় রোগটা খুব সাইলেন্টলি প্রথমে ফেরত আসে এবং সেটা ফলো আপের মাধ্যমেই কিন্তু ধরা যায়। কারণ যদি আমরা সেটাকে ইগনোর যদি করি রোগটা খুব প্রকটভাবে ফেরত আসে, যেখানে অনেক বেশি সমস্যা দেখা যেতে পারে। সেই জন্য ফলো আপ খুবই ইম্পর্টেন্ট। বলা হয় যে ক্যান্সারের চিকিৎসা পর অ্যাটলিস্ট 5 ইয়ার্স রেগুলার ফলো আপে থাকা উচিত। প্রথম 2-3 বছর 3 মাস অন্তর অন্তর, তারপর 6 মাস অন্তর অন্তর, আর 5 বছরের পর একবার করে ডাক্তারের কাছে যাওয়া উচিত যে সে ঠিক আছে কি না। আর কি কি গুড হ্যাবিটস আমরা অ্যাডপ্ট করতে পারি যাতে এই ক্যান্সার থেকে দূরে থাকতে পারি? ওরকম গুড হ্যাবিটস বলা খুবই ডিফিকাল্ট, কারণ যে কোনো মানুষেরই ক্যান্সার হতে পারে, কিন্তু কিছু প্রিভেন্টেবল যেটা করা যায় যেটা হচ্ছে একটা নর্মাল লাইফস্টাইল। হোয়াট ইজ নর্মাল লাইফস্টাইল? মানে নর্মাল লাইফস্টাইল হচ্ছে মানে আমি বাইরে খাওয়া খাবো কিন্তু সীমিতভাবে খাবো, বা বেটার খাবোই না। না দেখুন ওইটা তো সবাইকে ওইটা বলা যে যায় না। সাধু বলা, ওইটা সাধু মানে ওইটা ত্যাগী মানুষ, ওইটা করা উচিত না। সীমিতভাবে খাবো, বা ধরুন আজকে আমি ধূম্রপান করব না বা আমি মদ্যপান করব না। এবং অনেক সময় দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার, যে স্তনের যে ক্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মহিলারা আজকাল মা হতে চাইছে না বা তারা তাদের বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাচ্ছে না। এগুলো কিন্তু এটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, মানে প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং। তো এগুলো হচ্ছে নর্মাল লাইফস্টাইল। তো এগুলো আইডিয়ালি ফলো করা উচিত। ফলো করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, Thank you so অনেকটা much. জানতে পারলাম। কারণ ক্যান্সার শুনলেই যেরকম মানুষ এখন খুব চিন্তিত হয়ে পড়ে, আতঙ্ক, সেটাকে আমরা নর্মালাইজ করার চেষ্টা করছি। কারণ সব কিছুরই এখন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে, মেডিকেল সায়েন্স এখন অনেকটাই উন্নত। আর সবসময় যে আপনাকে বিদেশে যেতে হবে এরকমটাও নয়, এখানে এরকম অনেক ডাক্তারবাবু রয়েছেন যারা অনেক অভিজ্ঞ, যাদের হাতে প্রচুর পেশেন্ট ক্যান্সার থেকে সুস্থ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। তো কেমন লাগলো আজকের এই পর্ব আমাদেরকে কমেন্ট করে জানান। আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে একটু লেখালেখি করুন না, ভালো লাগে আমার। তার সাথে প্লিজ এই এপিসোডগুলো খুব গুরুত্বপূর্ণ এপিসোড, এই সেলিব্রিটিদের গসিপ শেয়ার করতে পারেন, আমাদের এই অ্যাওয়ারনেস শেয়ার করতে পারেন না, প্লিজ এই এপিসোডটা একটু শেয়ার করুন যাতে মানুষ ক্যান্সার নিয়ে আর আতঙ্কিত হয়ে না থাকে। তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি, টাটা।